মৌসুমের রেকর্ড বৃষ্টিপাতে জলাবদ্ধ চট্টগ্রামের বিভিন্ন এলাকা। রেল লাইনে পানি ওঠায় ট্রেন চলাচল বিঘ্নিত। রাঙ্গামাটি ও কক্সবাজারে পাহাড় ধসে 2 জনের মৃত্যু। মানিকগঞ্জের সিংগাইরে সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শনে প্রধানমন্ত্রী ঘুরে দেখেন ফার্ম বেজের বিভিন্ন অংশ, রণকৌশল নিয়ে মত বিনিময়। অক্টোবর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন, রোডম্যাপ চূড়ান্ত, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা। 5 আগস্টের আগেই জুলাই জাদুঘর উদ্বোধন। ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও সিটি কর্পোরেশন নির্বাচনের জন্য পৃথক রোডম্যাপ করা হয়েছে। চলতি মাসের শেষের দিকে এগুলো চূড়ান্ত করে প্রকাশ করা হতে পারে। কোয়ার্টার নিশ্চিতের মিশনে রাত 10টায় মিশরের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা। একাদশে 3 পরিবর্তনের ইঙ্গিত। শুভেচ্ছা, আমন্ত্রণ যমুনা নিউজে। আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। ভারী বর্ষণে আবারও জলাবদ্ধতার কবলে চট্টগ্রাম নগরের নিচু এলাকা। গত 24 ঘন্টায় বৃষ্টিপাত রেকর্ড হয়েছে 412.3 মিলিমিটার। বন্দনগরের জলাবদ্ধতার খবর জানবো। আমাদের সহকর্মী শহীদুল সুমন চট্টগ্রাম থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন। সুমন, কোন কোন এলাকায় দুর্ভোগ বেশি, নগরীর বাইরের এলাকাগুলোর কি অবস্থা দেখছেন? লোপা, আপনি বলছিলেন যে 412.3 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে গত 24 ঘন্টা। এটি কিন্তু এ যাবৎকালের সবচেয়ে বেশি বৃষ্টিপাত রেকর্ডের আসলে এটি রেকর্ড। তো সেক্ষেত্রে আসলে আমরা দেখছি যে টানা বৃষ্টিপাতের কারণে চট্টগ্রামের যে নিচু এলাকাগুলো, যেগুলো গত 1 বছরও আসলে সেগুলো তলিয়ে যায়নি, সেটি কিন্তু এই টানা বৃষ্টিতে সেগুলো তলিয়ে গেছে। বিশেষ করে চকবাজার কিংবা আগ্রাবাদ এরিয়া সহ বহদ্দারহাট এইসব এলাকার মানুষ সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছে। বিশেষ করে যেসব প্রধান সড়ক আসলে ডুবে গিয়েছে, সেখানকার যারা যানবাহন চালক রয়েছেন কিংবা পথচারী রয়েছেন, তারা সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন। এছাড়া বাসাবাড়ি তো আমরা দেখেছি, নিচু এলাকার বাসাবাড়িগুলো তো কিন্তু জলাবদ্ধতার কবলে পড়েছে, দোকানপাট পানিতে তলিয়ে গেছে। সব মিলিয়ে কিন্তু আমরা দেখছি বেশ কয়েক মাস ধরে আসলে যেসব জায়গাগুলোতে আসলে জলাবদ্ধতা ছিল না, সেগুলো কিন্তু আসলে নতুন করে জলাবদ্ধতার কবলে পড়েছে। সকাল থেকে আমরা দেখছি সিটি কর্পোরেশনের মেয়র তিনি বিভিন্ন জায়গাগুলোতে যাচ্ছেন। আমরা তার সাথে কথা বলেছেন। তিনি আসলে বলছেন জলাবদ্ধতা নিরসন প্রকল্পের যে কাজগুলো চলছে, যে এলাকাগুলোতে কাজ চলছে, সেই এলাকাগুলো আসলে বেশি তলিয়েছে এবং অন্যান্য যে জায়গাগুলো রয়েছে উঁচু জায়গা, সেগুলো আসলে তলিয়ে যায়নি। তবে আমরা দেখছি বেশ দুর্ভোগেই কিন্তু আসলে সাধারণ মানুষ পড়েছেন। বিশেষ করে এই যে জলাবদ্ধতা যখন আসলে তৈরি হয়, তখন কিন্তু যানবাহনের একটি সংকট তৈরি হয়। সেই সংকটের কারণে কিন্তু আমরা দেখছি যে অতিরিক্ত ভাড়া দিয়ে সাধারণ মানুষকে আসলে পারাপার হতে হচ্ছে। লোপা, একটি তথ্য আপনাকে দিয়ে রাখি, সেটি হচ্ছে জলাবদ্ধতা নিরসন প্রকল্পে কিন্তু প্রায় 14,000 কোটি টাকার একটি মেগা প্রকল্পের কাজ করছে, যেটি কিন্তু আসলে 4টি সংস্থা, সিটি কর্পোরেশন, সিডিএ, ওয়াসা এবং পানি উন্নয়ন বোর্ড, সেটি কিন্তু আসলে তারা কিন্তু আসলে বাস্তবায়ন করছে। ফলে বছরের পর বছর ধরে আসলে যে এই জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজগুলো চলছে, সাধারণ মানুষ কিন্তু সেই প্রকল্পের কোনো আসলে সুফল পাচ্ছে না, বরঞ্চ এই যে দীর্ঘ জলাবদ্ধতার কবলে পড়ে কিন্তু সাধারণ মানুষের ক্ষোভ আরো বেড়েছে। লোপা, সুমন, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। ভারী বৃষ্টিতে কক্সবাজারের দরিয়ানগর এলাকায় পাহাড় ধসে এক নারীর মৃত্যু হয়েছে, আহত হয়েছেন 6 জন। দর্শক, আমরা এই বিষয়ে আরো জানবো। আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী এহসান আল কুতুবী। এহসান, ফায়ার সার্ভিস তো উদ্ধার কাজ চালাচ্ছে, কি অবস্থা দেখছেন একটু জানতে চাই। এটা ফায়ার সার্ভিসের যে কাজ সেটি কিন্তু শেষ হয়ে গেছে, অর্থাৎ পাহাড় নয়, পাহাড় থেকে মূলত বড় একটি গাছ এখানে পাশে যে ঘরটি দেখতে পাচ্ছেন, এই ঘরের টিনের চালের উপর পড়ার সাথে সাথেই মাটি সহ পড়ে যায়। মূলত স্বামী স্ত্রী দুজনই তারা কিন্তু সৈকতে বিচের বিভিন্ন ব্যবসার সাথে সম্পৃক্ত। তারা ব্যবসা বাণিজ্য করে একটু দুপুরের আহার শেষ করে ঘুমাচ্ছিলেন। এই অবস্থায় আসলে হঠাৎ করে বড় বিশাল একটি গাছ তাদের বাড়ির উপর পড়ে। বাড়ির উপর পড়ার সাথে সাথেই আশপাশের মানুষ খবর পেয়ে
আওয়াজ শুনে মূলত আজকে আশপাশের মানুষ এখানে চলে আসে। এটি আসলে খুব ঝুঁকিপূর্ণ একটা জায়গায় তারা বসবাস করছে। আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটি পাহাড়ের উপর, এখানে উঠতেও আমাদের অনেক কষ্ট হয়েছে। একেবারে বৃষ্টির পানিতে কয়েকদিন যে টানা বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির পানিতে কিন্তু এখানকার কাদা মাটি যুক্ত এই পাহাড়ে উঠতে অনেক সমস্যা হচ্ছে। তারপরেও কিন্তু আমরা এখানে উঠেই দেখলাম যে পরিস্থিতি আসলে এখানে বসবাস করার মতো একটা জায়গাও না। তারপরেও তারা এখানে ছোট একটি বাড়ি, টিনের বাড়ি তাদের দেখতে পাচ্ছি, সেই বাড়ির উপরেই কিন্তু পাহাড় গাছটি পড়ার সাথে সাথে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে দুজনকে মুমূর্ষু অবস্থা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে এবং একজনের মৃত্যু হয় এবং হাসপাতালের চিকিৎসক একজনের মৃত্যু নিশ্চিত করে এবং ছোট ছোট বাচ্চারাও এখানে আশেপাশে ছিল, কিন্তু তারা ভাগ্যক্রমে বেঁচে যায়। তবে একটু আগে জেলা প্রশাসক সহ স্থানীয় প্রশাসন এসেছেন, তারা পরিদর্শন করেছেন। তারা যেটি বলছেন, গতকালকেও তাদেরকে সতর্ক করা হয়েছে, ফায়ার সার্ভিসের কর্মীরা সতর্ক করা হচ্ছে, মাইকিং করা হচ্ছে, আমরা দেখেছি। ধন্যবাদ এহসান আমাদের সাথে যোগ দেবার জন্য। ভয়াবহ জলাবদ্ধতার কবলে বন্দরনগরী চট্টগ্রাম। কোমর থেকে বুক সমান পানিতে ডুবেছে বেশিরভাগ নিচু এলাকা। নিম্নাঞ্চলের সড়ক, দোকানপাট, ঘরবাড়ি তলিয়ে যাওয়ায় ভোগান্তি চরমে ওঠে। রেললাইন ডুবে যাওয়ায় আটকা পড়ে ট্রেন। বিকেল ৩টা পর্যন্ত ২৪ ঘন্টায় ৪১২.৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে, যা এই মৌসুমে সর্বোচ্চ। ভারী বর্ষণের পতেঙ্গায় ধসে পড়ে সড়ক। চট্টগ্রাম বিমানবন্দরে নামতে না পেরে ৩টি বিমান ঢাকায় অবতরণ করে। ৩ দিন ধরে বিরামহীন বৃষ্টি আগের রাত থেকে অতি বর্ষণে রূপ নেয়। মঙ্গলবার সকাল থেকে ডুবে যায় চট্টগ্রাম মহানগরীর বেশিরভাগ নিচু এলাকা। আগ্রাবাদ, কাতালগঞ্জ, মুরাদপুর, সুলকবহর, বাকলিয়া, হালিশহর সহ নিম্নাঞ্চলে কোথাও কোথাও হাঁটু থেকে কোমর পর্যন্ত, আবার কোথাও বুকসমান পানি। চরম ভোগান্তিতে পড়েন শিক্ষার্থী ও কর্মজীবী মানুষ। যাদের আসলে এটা নিয়ে কিছু করার আছে তারা তো আসলে কিছু দেখেন না, তারা পানি দেখেন না, তারা জলাবদ্ধতা দেখেন না। শুধু আমরাই দেখি, এই কষ্টটা আমরাই ভুগি, তারা কিন্তু ভোগেন না। কারণ এই সময় তাদের অফিসে যাওয়ার প্রয়োজন নেই, তারা তাদের বহালতবি, তাদের বাসা অথবা নিরাপদ আশ্রয় আছেন। প্রতি বছরই এই জলাবদ্ধতার কারণে আমরা অফিস আসতে পারি না, বাসা বাড়িতে যেতে পারি না। মানে পানি এখন দেখতেছেন হাঁটু পর্যন্ত। এই যে আবার বৃষ্টি আসবে, এখন বৃষ্টি আসলে এটা আমাদের কোমর পর্যন্ত হয়ে যাবে। প্রতি বছরে এই সিজন আসলে আমাদের ভোগান্তি হয় এই জলাবদ্ধতার কারণে। আর কি একটু পানি উঠলে, জোয়ারের পানি উঠে আগ্রাবাদ হোটেলের নিচে সব পানি জমে যায়। রাস্তাঘাট অনেক উঁচু করছে, কিন্তু পানি ঠিকই একই অবস্থায় আছে। এখন বৃষ্টি হলেই তো এখানে পানি হয়ে যায়, কোনো সময় হাঁটু পরিমাণ, কোনো সময় কোমর পরিমাণ। পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে যথাযথভাবে, যাতে পানি নিষ্কাশনটা যত উপযুক্তভাবে হয়ে এটা যেখানে যাওয়ার কথা সেখানে যাতে যায় আর কি। একদিকে মুষলধারে ভারী বর্ষণ, অন্যদিকে বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যের কারণে সৃষ্ট জোয়ারের পানি যুক্ত হওয়ায় জলাবদ্ধতা পরিস্থিতি আরো ভয়াবহ রূপ নেয়। নিচু এলাকার বাসাবাড়ি, দোকানপাটেও পানি ঢুকে পড়ে। মানুষ যাতে চলাচল করতে পারতেছে না, আমাদের দোকানদারি করতে পারতেছি না পানির কারণে। প্রচুর পানি হয়, প্রায় কুমার পানি হয়। এখন বাজার, তারপরে ওয়াশা মোড় উঠছে, তারপরে এদিকে ফয়সলিক উঠছে, তারপরে আগ্রাবাদে অনেক পানি উঠছে, নিচু এলাকায় অনেক পানি উঠছে, বাসা বাড়ি তো চলে গেছে অনেক জায়গায়। 50 বছর মেয়াদী মাস্টার প্ল্যান করুন, তার মাধ্যমে চট্টগ্রামকে শুধু জলাবদ্ধতা মুক্ত না, চট্টগ্রামের কি কি অভিশাপ আছে চিহ্নিত করে সমস্ত স্টেক হোল্ডারদের সাথে বসেন। অল্প বৃষ্টি হলে পানি, সামান্য বৃষ্টি যদি চিটাং কোথাও যদি প্লাবিত না হয়, আমরা প্লাবিত থাকি সবসময়। অনেক দোকানপাট, বাসাবাড়ি সবগুলো ডুবে গেছে, মানুষ খুব কষ্ট পাচ্ছে। পানিতে রেললাইন তলিয়ে যাওয়ায় 816 যাত্রী নিয়ে পর্যটক এক্সপ্রেস ট্রেন 16 শহর এলাকায় কয়েক ঘন্টা আটকে থাকে। টানা ভারী বর্ষণে পতেঙ্গা সমুদ্র সৈকত মোড়ে সড়কের একাংশ ধসে পড়ায় বিমানবন্দর সড়কে যান চলাচল 1 ঘন্টা বন্ধ থাকে। বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম বিমানবন্দরে অবতরণ করতে না পেরে মধ্যপ্রাচ্য থেকে আসা 3টি ফ্লাইট ঢাকায় অবতরণ করে। জলাবদ্ধ এলাকা সরেজমিনে পরিদর্শন করে দ্রুত পানি নিষ্কাশনে পদক্ষেপ গ্রহণের কথা জানান সিটি মেয়র। জলাবদ্ধতা আপনি 70% যেটা আমরা বলছি, এটা আক্ষরি করতে ইনশাআল্লাহ আপনারা প্রমাণ পেয়েছেন। 30% যে সমস্যাগুলো, সেগুলো ইনশাআল্লাহ আগামী বর্ষা মৌসুমের পরে যখন কাজ ধরবে, এই হিজরা খালের কাজ যখন হয়ে যাবে, জামাল খান খালের কাজ এবং গুলজার খালের কাজ শেষ হয়ে যাবে, আশা করি অনেক ভালো রেজাল্ট চট্টগ্রামবাসী পাবে। জুবাইর রিফাত, যমুনা নিউজ, চট্টগ্রাম।
তিন পার্বত্য জেলাতেও থেমে থেমে ভারী বৃষ্টি হচ্ছে। এরই মধ্যে জেলাগুলোর নিম্নাঞ্চলের কিছু এলাকা প্লাবিত হয়েছে। ঝুঁকি বিবেচনায় বান্দরবানের সব পর্যটন কেন্দ্র আগামী 10 জুলাই পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। জেলা প্রশাসনের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, টানা বৃষ্টিপাতের কারণে যোগাযোগ ব্যবস্থায় ঝুঁকি বেড়েছে। সম্ভাব্য দুর্যোগ বিবেচনায় পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতে 10 জুলাই পর্যন্ত বান্দরবানের সব পর্যটন কেন্দ্র, ঝর্ণা, পাহাড়ি ট্রেল, নদীপথ, দুর্গম এলাকায় পর্যটক, ট্যুর অপারেটর ও সাধারণ মানুষের প্রবেশ ও ভ্রমণ নিষেধ থাকবে। পর্যটন কেন্দ্রগুলো বন্ধ ঘোষণার পর বান্দরবান ছাড়তে শুরু করেছেন পর্যটকরা। এদিকে রাঙামাটির বাঘাইছড়িতে ঝোড়ো হাওয়া ও বৃষ্টিতে গাছ ভেঙে চাপা পড়ে প্রাণ গেছে একজনের। এছাড়া টানা বৃষ্টিতে খাগড়াছড়ির নদী, ছড়া ও খালের পানি বেড়েছে। কয়েকটি নিচু এলাকায় দেখা দিয়েছে জলাবদ্ধতা। বৈরী আবহাওয়ায় ভোগান্তি পোহাতে হচ্ছে বাসিন্দাদের। আমাদের যেসব পরিবারগুলো পানি ক্ষতিগ্রস্ত অবস্থায় আছে তাদেরকে শুকনো খাবার অথবা খিচুড়ির ব্যবস্থা নেওয়ার জন্য আমি পৌর প্রশাসকের কাছে বিনীত অনুরোধ করছি। সামনাটা সুন্দরী পানি ওঠা শুরু হয়ে আস্তে আস্তে শুধু বাড়ের পানি। সবজি বাজারের নিচে সব ডুবে রয়েছে। গন্ধভরার দিকে তো আরো অনেক বেশি, মুসলিম পাড়ার এই দিকেও বেশি। আপনারা যদি আজকে যান তাহলে মোটামুটি নিরাপদে পৌঁছাতে পারবেন, এরকম একটা আশ্বাস দেওয়ার ফলেই আমরা আজকে এই গন্তব্যস্থলে পৌঁছালাম। ওই ঢেউয়ের ওইখান দিয়ে আমরা আবার ট্রেকিং করে আসছি। নৌকা আমাদেরকে রেখে দিয়ে নৌকা আবার সামনে আসছে, আমরা আবার ট্রেকিং করে এই পাশে আসছি। সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনীর 9ম পদাতিক ডিভিশনের অধীনে 8 বীর এর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ এলাকায় যান তারেক রহমান। বিস্তীর্ণ অংশ পায়ে হেঁটে পরিদর্শন করেন তিনি। মহড়া চলাকালে প্রধানমন্ত্রী তারেক রহমান ফার্ম বেজের বিভিন্ন অংশ ঘুরে দেখেন। এছাড়া যুদ্ধক্ষেত্রে সেনা সদস্যদের অবস্থান গ্রহণ, রণকৌশল, সমরাস্ত্রের ব্যবহার এবং বাস্তবধর্মী প্রশিক্ষণের বিভিন্ন দিক পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। সেনা বাংকারে নেমে মহড়ায় অংশগ্রহণকারী অফিসার ও সেনা সদস্যদের সঙ্গে রণকৌশল নিয়ে কথা বলেন। বাংলাদেশের জন্য গতকাল থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে, এমনটাই জানিয়েছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী। দুপুরে সিলেট সার্কিট হাউসে মন্ত্রী বলেন, দ্রুতই মধ্যপ্রাচ্য, জাপান, মরিশাসের শ্রমবাজার নিয়ে সুখবর আসবে। এর আগে আমেরিকার 250 বছর পূর্তি উপলক্ষে দেশটির রাষ্ট্রদূত ব্রেন্টি ক্রিস্টেনসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন মন্ত্রী। সিলেটের ঐতিহাসিক আলী আমজাদের ঘড়ির সামনে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। পরে মন্ত্রী শ্রমবাজার ও বাংলাদেশের সম্ভাবনা নিয়ে কথা বলেন। মিডল ইস্ট সব জায়গায় আমাদের শ্রমবাজার খুলে যাবে ইনশাল্লাহ। খুলে গেছে অলরেডি, মালয়েশিয়া গতকালকে খুলে গেছে। হ্যাঁ, তো এখন আমাদের শ্রমবাজারে আমাদের মিডল ইস্টে আমাদের জাপান, আমাদের কোরিয়া, আমাদের মরিশাস, আমাদের ওমান, সৌদি আরব, হ্যাঁ ইনশাল্লাহ। আগস্টের দ্বিতীয়ার্ধে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল আর অক্টোবরে হবে ভোট গ্রহণ, জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। দুপুরে সচিবালয়ে সাপ্তাহিক ব্রিফিংয়ে এসব কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। তিনি জানান, স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে রোডম্যাপ করা হয়েছে। 1 বছরের মধ্যে সব ধরনের স্থানীয় সরকার নির্বাচন শেষ করা হবে। 5 আগস্টের আগে জুলাই জাদুঘর উদ্বোধন করা হবে বলেও জানান তথ্য উপদেষ্টা। নিয়মিত ব্রিফিংয়ে তথ্য উপদেষ্টা নির্ধারিত মজুদের থেকে 9 লাখ মেট্রিক টন বেশি খাদ্য মজুদ আছে। প্রাথমিক শিক্ষার্থীদের উদ্দেশ্যে তথ্য উপদেষ্টা জানান, শিশুদের মননের বিকাশের দিকে লক্ষ্য রেখে স্কুলে গিয়ে বই পড়ার কর্মসূচি শুরু করতে যাচ্ছে সরকার। বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাধ্যমে এই পাইলট প্রকল্প করা হবে। এনসিপির সমাবেশে ককটেল হামলার বিষয়ে প্রতিবাদ জানিয়ে তিনি মন্তব্য করেন, ককটেল বিস্ফোরণের ঘটনাটি দুঃখজনক। স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে প্রাথমিক রোড ম্যাপ প্রণয়ন করেছে নির্বাচন কমিশন। ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও সিটি কর্পোরেশন নির্বাচনের জন্য পৃথক রোড ম্যাপ করা হয়েছে। চলতি মাসের শেষের দিকে এগুলো চূড়ান্ত করে প্রকাশ করা হতে পারে। আগস্টের দ্বিতীয়ার্ধে তফসিল ঘোষণা করে অক্টোবরের প্রথমার্ধে ইউনিয়ন পরিষদ নির্বাচন শুরুর পরিকল্পনা করা হচ্ছে। স্বাস্থ্যসেবাকে কোনো বিশেষ সুবিধা নয়, বরং একটি মৌলিক মানবাধিকার হিসেবে প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডাক্তার জুবাইদা রহমান। সকালে রাজধানীর গুলশানে এক কর্মশালায় যোগ দিয়ে তিনি বলেন, দেশের মানুষকে চিকিৎসা ব্যয়ের 72% নিজেদের পকেট থেকে দিতে হয়।
যা সাধারণ মানুষকে দারিদ্র্যের দিকে ঠেলে দিচ্ছে। সবার জন্য সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতের তাগিদ দেন তিনি। অনুষ্ঠানে স্বাস্থ্য খাতের উন্নয়নে গৃহীত পদক্ষেপ তুলে ধরেন অর্থমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী। দেশের স্বাস্থ্য খাতের বর্তমান ও সম্ভাব্য চ্যালেঞ্জগুলো মোকাবেলায় সাহসী ও উদ্ভাবনী পদক্ষেপ নেয়ার লক্ষ্য নিয়ে আয়োজিত কর্মশালা। বাংলাদেশের স্বাস্থ্য উদ্যোক্তা উন্নয়নের পথরেখা শিরোনামের কর্মশালায় মূল ফোকাস ছিল স্বাস্থ্য খাতে নতুন প্রজন্মকে সম্পৃক্ত করা এবং দক্ষ উদ্যোক্তা তৈরির সঠিক নীতিমালা প্রণয়ন। কর্মশালায় স্বাস্থ্যমন্ত্রী জানান, অতি জনসংখ্যার কারণে স্বাস্থ্যসেবায় কিছুটা ঘাটতি থাকলেও গ্রাম পর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার। দেশের ওষুধ শিল্পের প্রশংসা করে তিনি বলেন, দেশীয় ওষুধের উচ্চমান আজ বিশ্বজুড়ে সমাদৃত। We are achieving every day. We are not lagging behind. We are striving to go advance in the health sector. We are trying to reach up to the village level, that is primary health care, which is the main slogan of our Honorable Prime Minister. কর্মশালায় অর্থমন্ত্রী বলেন, উপযুক্ত পরিবেশ পেলে তরুণরা বিশ্বের অন্যতম সেরা পারফরম্যান্স দেখাতে পারে। In the budget again, we have given lot of incentive for them to invest in the medical equipment manufacturing in Bangladesh, and which is not that difficult. So I think we are getting a lot of response. অনুষ্ঠানের প্রধান অতিথি জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডাক্তার জুবাইদা রহমান বলেন, চিকিৎসার খরচ মেটাতে গিয়ে দেশের জনগণের একটি বড় অংশই প্রতি বছর নিঃস্ব হয়ে যাচ্ছে। We endeavor health for all, ensure universal health coverage, and deliver health care to every citizen with dignity and respect, so that no one is ruined paying medical bills and quality care reaches everyone's doorstep. দেশের তরুণদের আইডিয়াগুলোকে বাস্তবে রূপ দিতে যথাযথ সরকারি সহায়তা দেওয়ার আহ্বানও জানান ডাক্তার জুবাইদা রহমান। Everyone's health matters. তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। জনগণকে দ্রুত সেবা দিতে ডিজিটাল পদ্ধতিতে যাওয়া ছাড়া বিকল্প নেই। উন্নত বিশ্বের মতো প্রযুক্তি ব্যবহার করে সেবা দেওয়ার চেষ্টা করছে সরকার, জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম। সকালে ক্লিন কেয়ার অ্যাপসের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি আরও বলেন, ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে বর্জ্য ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও দ্রুত সেবা নিশ্চিত করতে ক্লিন কেয়ার অ্যাপ চালু করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। অ্যাপের মাধ্যমে নাগরিকরা ঘরে বসে বর্জ্য ব্যবস্থাপনা সংক্রান্ত অভিযোগ ও তথ্য জানাতে পারবেন। ভবিষ্যতে ধাপে ধাপে বিদ্যুৎ সহ অন্যান্য সেবাও এই প্ল্যাটফর্মে যুক্ত করা হবে। তিনি আরও জানান, তথ্য বিশ্লেষণের মাধ্যমে জনবল ও সেবার ঘাটতি চিহ্নিত করা যাবে এবং জলাবদ্ধতা ও পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়নেও কাজ করছে ডিএসসিসি। রাউন্ড অফ 16-এর গুরুত্বপূর্ণ লড়াইয়ে লিওনেল মেসির আর্জেন্টিনার প্রতিপক্ষ এবার আরেক আফ্রিকান দেশ মিশর। পারফরম্যান্স ও পরিসংখ্যানে বিশ্ব চ্যাম্পিয়নরা এগিয়ে থাকলেও ছেড়ে কথা বলবে না মোহাম্মদ সালার মিশর। একাদশে 3 পরিবর্তন নিয়ে নামবে আর্জেন্টিনা। বিপরীতে ব্যক্তিগত মাইলফলকের সামনে দাঁড়িয়ে মোহাম্মদ সালাহ। যুক্তরাষ্ট্রের আটলান্টায় ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত 10টায়। বিস্তারিত মুজনিবিন তারিকের পাঠানো প্রতিবেদনে। কেপ ভার্দে পরীক্ষায় টেনে টুনে পাস, শিরোপা রেসে প্রথম ধাক্কা, আর তাতেই বিশ্ব চ্যাম্পিয়নদের পরিকল্পনায় এসেছে পরিবর্তন। রাউন্ড অফ 16-এর লড়াইয়ে প্রতিপক্ষ আরেক আফ্রিকান দেশ মিশর। লাতিন সৌন্দর্যের বিপরীতে গতি ও শারীরিক শক্তির প্রদর্শনী হতে যাচ্ছে এই ম্যাচ। এসব বিবেচনায় বেশ সতর্ক অবস্থানে কোচ লিওনেল স্কালোনি। লেফট ব্যাক মেদিনার জায়গা নিচ্ছেন তাগলিয়াফিকো, সেন্টার ব্যাক রোমেরোর সঙ্গে লিসান্দ্রো মার্টিনেজ, রাইট ব্যাকে মলিনা। 4-4-2 ফরমেশনে মিডফিল্ডে এনজো, ডিপল, ম্যাকঅ্যালিস্টারের সঙ্গে দেখা যাবে পারদেসকে। তিনি জায়গা নেবেন থিয়াগো আলমাদার। আর আক্রমণ ভাগে প্রথমবারের মতো শুরুর একাদশে দেখা যেতে পারে হুলিয়ান আলভারেজকে। তবে দুশ্চিন্তার জায়গা নিঃসন্দেহে ডিফেন্স। গোল আদায়ে 2 সেন্টার ব্যাক উপরে উঠে আসলে রক্ষণে তৈরি হওয়া শূন্যতা সামাল দেয়াই বড় চ্যালেঞ্জ হবে আর্জেন্টিনার। ওদের দলে টেকনিক্যালি বেশ দক্ষ কিছু খেলোয়াড় রয়েছে। এক কথায় দলটা বেশ ভালো। এই পর্যায়ে কোনো দলকে ছোট করে দেখার কিছু নেই। লাস্ট ম্যাচে আমরা তার প্রমাণ পেয়েছি। গত ম্যাচে আমাদের যে ভুলগুলো ছিল তা নিয়ে আলোচনা হয়েছে। সবাই প্রস্তুত আছে, আশা করি হাড্ডাহাড্ডি লড়াই হবে। বিপরীতে প্রত্যাশার চাপ নেই মিশর শিবিরে। নিজেদের বিশ্বকাপ ইতিহাসে এরই মধ্যে সেরা সাফল্য নিশ্চিত করেছে দেশটি।
গ্রুপ পর্বে নিউজিল্যান্ডকে হারিয়ে এসেছে প্রথম জয়, এরপর রাউন্ড অফ 32-তে অস্ট্রেলিয়াকে হারিয়ে মিলেছে 16-এর টিকিট, যেখানে প্রতিপক্ষ বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে দলটির বড় শক্তি লিভারপুল তারকা মোহাম্মদ সালাহ। আর এক গোল করলেই নাম লেখাবেন মিশরের জার্সিতে সর্বোচ্চ গোলদাতার তালিকায়। 69 গোল নিয়ে যেখানে শীর্ষে আছেন দলটির বর্তমান কোচ হোসাম হাসান। ওমর মামুশের সঙ্গে জুটি বেঁধে আর্জেন্টিনাকে দুঃস্বপ্ন উপহার দিতে প্রস্তুত সালাহর দল। আমাদের খেলোয়াড়দের ফুটবলীয় চরিত্রের উপর ভিত্তি করে আমাদের নিজস্ব একটি খেলার ধরন রয়েছে। এর পাশাপাশি অবশ্যই প্রতিপক্ষ দলের শক্তির জায়গা বা দুর্বলতাগুলো নিয়ে আমরা পড়াশোনা করি। আমরা আমাদের নিজস্ব কৌশল অনুযায়ী খেলব। আর্জেন্টিনা চ্যাম্পিয়ন দল, তাদের প্রতি সেই সম্মান আমাদের থাকবে। মিশরের সঙ্গে আর্জেন্টিনার দেখা হয়েছে মাত্র একবার। ম্যাচটি হয়েছিল 2008 সালের 26শে মার্চ কায়রোতে। সেবার 2-0 গোলে জিতেছিল আলবিসেলেস্তারা। আটলান্টার এই ছাদ ঢাকা স্টেডিয়ামে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও মিশর, এবং এই স্টেডিয়াম কিছুটা হলেও বাড়তি স্বস্তি দিচ্ছে দুদলকেই। কারণ রাউন্ড অফ 32 লড়াইয়ে ছাদ খোলা স্টেডিয়ামে তীব্র গরমের মধ্যে, প্রচন্ড গরমের মধ্যে 120 মিনিট খেলতে হয়েছিল আর্জেন্টিনা ও মিশরকে। রাউন্ড অফ 16-এর আগে পর্যাপ্ত রিকভারি সেশনের সময়ও মেলেনি। তাই এই ছাদ ঢাকা স্টেডিয়াম বাড়তি স্বস্তি দিচ্ছে লিওনেল মেসির আর্জেন্টিনা ও মোহাম্মদ সালাহর মিশরকে। মুজরাবিন তারেক, যমুনা স্পোর্টস, আটলান্টা, যুক্তরাষ্ট্র। আধুনিক যুগে এসেও আদিম মানুষের খাদ্যাভ্যাসটাই পছন্দ আর্লিং হাল্যান্ডের। একজন স্বাভাবিক মানুষ যেখানে সর্বোচ্চ 2000 ক্যালোরি গ্রহণ করতে পারে, সেখানে প্রতিদিন তার পাতে থাকে 6000 ক্যালোরির খাবার। শুধু তাই নয়, প্রতিদিন 10 থেকে 11 ঘন্টা ঘুমান তিনি। ঘুমানোর সময় মুখে লাগান টেপ। অদ্ভুত খাদ্যাভ্যাস, কঠোর ঘুমের রুটিন এবং অতিমানবীয় অনুশীলনেই নরওয়ের ফুটবলার আর্লিং হাল্যান্ড নিজেকে পরিণত করেছেন গোল মেশিনে। কেউ বা আবার তাকে তকমা দিয়েছেন রোবট। ফুটবল মাঠে তিনি দৌড়ালে মনে হয় কোনো মানুষ নয়, যেন এক যন্ত্র দৌড়াচ্ছে। ডিফেন্ডাররা পিছিয়ে পড়ে আর গোলকিপাররা অসহায় হয়ে তাকিয়ে থাকে। প্রশ্ন ওঠে, আর্লিং হল্যান্ড কি মানুষ নাকি ল্যাবরেটরিতে তৈরি হওয়া কোনো রোবট? নিজেকে এভাবে তৈরি করার পেছনে রয়েছে এক আদিম মানুষের গল্প। সবাই যেখানে স্বাদ খোঁজে, হাল্যান্ড সেখানে খোঁজেন শক্তির উৎস। প্রতিদিন 6000 ক্যালোরির খাবার খান তিনি, যার মধ্যে রয়েছে গরুর হৃৎপিণ্ড, কলিজা, কাঁচা দুধ, পালং শাক এবং কেল। এ যেন আধুনিক যুগে দাঁড়িয়ে কোনো আদিম মানুষের খাদ্যাভ্যাস। শুধু খাবার নয়, ঘুম নিয়েও তার পাগলামি কম নয়। প্রতিদিন 10 থেকে 11 ঘন্টা ঘুমান তিনি। ঘুমানোর 3 ঘন্টা আগে চোখে পড়েন কমলা রঙের চশমা, মুখে লাগান বিশেষ টেপ, যেন সারা রাত শুধু নাক দিয়েই নিঃশ্বাস নিতে পারেন তিনি। অনুশীলনের গল্পটাও যেন সিনেমার মতো। কিশোর বয়স থেকেই 300 পুশ আপ, 1000 সেট আপ এবং পাহাড়ের ঢাল বেয়ে স্প্রিন্ট ট্রেনিং এর মতো কঠিন অনুশীলনে নিজেকে পরিণত করেছেন রক্ত মাংসের রোবটে। ম্যাচের পর দ্রুত রিকভারির জন্য বাড়িতেই বসিয়েছেন অত্যাধুনিক ক্রায়োথেরাপি চেম্বার। বয়স মাত্র 25, কিন্তু এর মধ্যেই ভেঙেছেন অসংখ্য রেকর্ড। আদিম খাদ্যাভ্যাস, নিয়মতান্ত্রিক জীবন ব্যবস্থা এবং কঠোর পরিশ্রম তাকে বানিয়েছে আধুনিক ফুটবলের সবচেয়ে ভয়ঙ্কর স্ট্রাইকারদের একজন। হয়তো সে কারণেই প্রতিপক্ষের কাছে তিনি দুঃস্বপ্নের মতো, কিন্তু দর্শকদের কাছে এক মানুষরূপী গোল মেশিন। সানজানা আইভি, যমুনা স্পোর্টস। দর্শক, এই ছিল যমুনা নিউজ।